দুবাই ও ভারত থেকে আন্তর্জাতিক চক্র নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের স্বর্ণের চোরাচালান, বিমানের কর্মকর্তাদের সম্পৃক্ততার অভিযোগ, আইনের যথাযথ প্রয়োগের তাগিদ পর্যবেক্ষকদের। পিকে হালদারের হাজার হাজার কোটি টাকা লোপাটকাণ্ডে পিপলস লিজিংয়ের অর্ধ শতাধিক ঋণ খেলাপি আদালতে হাজির, বৃহস্পতিবার হাজির হতে হবে আরও 125 জনকে। টানা 3 দিনের ছুটিতে কক্সবাজারের পর্যটন খাতে 1000 কোটি টাকার ব্যবসা, পর্যটকদের ভ্রমণ নিরাপদ করতে আরও নজরদারির তাগিদ। এবং ভাসমান দোকানীদের দখলে রাঙামাটি ঝুলন্ত সেতু, চলাফেরায় ব্যাঘাতে পর্যটকদের অসন্তোষ, লোকবল সংকটে ব্যবস্থা না নিতে পারার অজুহাত কর্তৃপক্ষের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে বাংলাদেশ বিমান বাহিনীর 11 এবং 21 স্কোয়াড্রনকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবারও সরাসরি চলে যাচ্ছে সেখানে। প্রতিটি মানুষের ঘর আলোকিত হবে, আর সেই পরিকল্পনাই আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। এটাই আমাদের অঙ্গীকার। করোনা ভাইরাসের কারণে হয়তো অনেক কর্মসূচি বাস্তবায়ন করতে পারিনি, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন, প্রতিটি গ্রামের মানুষ যেন শহরের সব ধরনের নাগরিক সুবিধা পায় সেটা নিশ্চিতকরণ, তাদের ছেলেমেয়েদের লেখাপড়া, চিকিৎসা এবং সকল মানুষের চিকিৎসার ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা, নিষ্কাশনের ব্যবস্থা, চলাচলের সুযোগ সৃষ্টি, সব কিছু মিলিয়ে আমরা ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি, যার সুফল বাংলাদেশ অবশ্যই পাবে। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে দেশের মানুষের জন্য এটাই আমাদের উপহার থাকবে যে প্রতিটি মানুষ গৃহ পাবে, ঠিকানা পাবে, তাদের ঘর আলোকিত হবে এবং তারা উন্নত জীবন পাবে। সেই চিন্তা নিয়েই আমরা দেশকে পরিচালনা করে যাচ্ছি। এই বছর আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব এবং সুবর্ণ জয়ন্তী উদযাপনের প্রাক্কালে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই নিজেদেরকে দেশপ্রেমিক ও নির্ভীক হিসেবে গড়ে তুলতে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে ইনশাআল্লাহ আমরা উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ করব। এই প্রত্যয় নিয়েই আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা করোনা ভাইরাস টিকা দিতে শুরু করেছি। টিকা গ্রহণ করা সত্ত্বেও সকলে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন, মাস্ক পরে থাকবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। সেটাই আমার অনুরোধ আপনাদের সকলকে। কারণ টিকা আমরা ক্রয় করেছি, যথাসময়ে টিকা প্রদানও করছি, তারপরেও স্বাস্থ্য সুরক্ষা বিধিটা মেনে চলা সকলেরই দায়িত্ব। নিজেকে সুরক্ষিত করেন, অন্যের সুরক্ষা নিশ্চিত করেন। সেই কথা বলে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, সবাই সুস্থ থাকেন। এবং সেই সাথে আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান আয়োজনে আমি বিমান বাহিনী প্রধান সহ প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত ছিলেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পতাকা প্রাপ্ত বাংলাদেশ বিমান বাহিনীর 11 স্কোয়াড্রন এবং 21 স্কোয়াড্রনের সার্বিক সাফল্য কামনা করছি। আমি বাংলাদেশ বিমান বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি এবং এই বাহিনীর সকল সদস্যের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটিতে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। মোবাইল চুরি করে আর পার পাবে না চোর। দেশের যে কোনো জায়গায় চুরি যাওয়া মোবাইলের অবস্থান শনাক্ত করা যাবে নিমিষেই। আর এই অসম্ভবকে সম্ভব করেছেন সাইদুর রহমান নামে এক প্রযুক্তি উদ্যোক্তা। নিজের মোবাইল চুরি হওয়ার আক্ষেপ থেকেই মোবাইল অ্যাপ থিফ গার্ড বানিয়ে ফেলেছেন তিনি। অ্যাপটি ব্যবহারে বছরে গ্রাহককে দিতে হবে 350 টাকা। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন অ্যাপটির ফিচারগুলো আন্তর্জাতিক মানের। শীঘ্রই বাজারে আসছে অ্যাপটি। সামরির উপরের রিপোর্ট।
তাহলে দেখা গেল যে এই টাইপের একটা ডাটাবেজ। কিন্তু নিজের জীবনে এমন ঘটনা থেকে শিক্ষা নিয়ে সমাধান খুঁজতে গিয়ে সাইদুর রহমান নামে এক উদ্যোক্তা কয়েকজনকে সাথে নিয়ে তৈরি করে ফেললেন থিফ গার্ড নামে মোবাইল অ্যাপ। ওর মধ্যে যে ফোন বুক ছিল বা আদার্স যে বিষয়গুলো ছিল সেটা এত ইম্পর্টেন্ট ছিল, এটা যেটা আমাকে অনেক কষ্ট দিয়েছে ওইটা রিকভার করার জন্য। এটাও একটা পার্ট ছিল ডেফিনেটলি। 13টি ফিচারের এই অ্যাপ বাজারে আনছে আইটি কোম্পানি সফটালজি। thiefguard.com থেকে ডাউনলোড করে শুরুতে ইউজার নাম, মোবাইল নম্বর, ইমেইল, পাসওয়ার্ড দিয়ে অ্যাপ চালু করতে হবে। যে কেউ আপনার মোবাইলে ভুল পাসওয়ার্ড দিতে চাইলেই বেজে উঠবে অ্যালার্ম। চাইলেই কেউ সিম খুলতে বা মোবাইল বন্ধ করতে পারবে না। উল্টো মোবাইল ফোনটি স্বয়ংক্রিয়ভাবে ছবি ও লোকেশন পাঠিয়ে দেবে আপনার ইমেইলে। এখন আমাদের R&D মোডে আছে, সো আশা রাখি যে খুব শীঘ্রই আমরা প্রত্যেকটা লুফলসগুলোকে আমরা ওভারকাম করতে পারবো এবং একটা চমৎকার একটা অ্যাপ মার্কেট উপহার দিতে পারবো। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড 7 থেকে 12 ভার্সনে কাজ করবে অ্যাপটি। ধীরে ধীরে আইফোনে ব্যবহার উপযোগী করতে চান উদ্যোক্তারা। এজন্য কাজ করছে একটি টিম। ব্যবহারকারীদের সমস্যা সমাধানে রয়েছে কল সেন্টারও। মোর দেন 200 ডিভাইসকে নিয়ে অলরেডি আমাকে ডিবাগ করতে হয়েছে। সো আমাদের নেক্সট পরিকল্পনার মধ্যে হচ্ছে যে আমরা প্রত্যেকটা ডিভাইসকে স্টেপ বাই স্টেপ আমরা ডিবাগ করব, যাতে করে আমরা এন্ড ইউজার প্রত্যেকটা ইউজার জন্য এটা খুব স্মুথলি ইউজ করতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন অ্যাপটি বিশ্বমানের, তবে আরও যাচাই বাছাই করে গ্রাহক বান্ধব করার পরামর্শ তাদের। আমি মনে করি এটা আন্তর্জাতিক পর্যায়ে এই ধরনের অ্যাপসটি আসলে ভূমিকা রাখতে পারে। ইউজারদের ডাটা সংরক্ষণ দেওয়ার ক্ষেত্রে এই অ্যাপসটির ভূমিকা একটু রাখতে হবে। ব্যবহারকারীদের আস্থা অর্জন করতে পারলে এ ধরনের আরও অ্যাপ তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। অস্ত্র এবং ইয়াবার বিনিময় মূল্য হিসেবে ব্যবহৃত স্বর্ণ পাচারের নিরাপদ রুট এখন চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর। আন্তর্জাতিক চক্র দুবাই ও ভারত থেকে নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের স্বর্ণের চোরাচালান। অভিযোগ উঠেছে স্বর্ণ পাচারের ক্ষেত্রে বিমানের কর্মকর্তাদের সম্পৃক্ততার। তবে নানা জটিলতায় বিদেশি মূল হোতাদের শনাক্ত করা না গেলেও দেশীয় এজেন্টদের অনুসন্ধান শুরু করেছে পুলিশ। কমলদের রিপোর্টে বিস্তারিত। বৈধ এবং অবৈধ দুপথে চট্টগ্রামে আসছে স্বর্ণের বড় বড় চালান। সোমবার আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে উদ্ধার করা হয়েছে 150 পিস স্বর্ণের বার। এর আগে গত অক্টোবর মাসে 250 পিসের স্বর্ণের বড় দুটি চালান ধরা পড়েছিল। আর 2019 সালে জব্দ করা হয় 193 কেজি স্বর্ণের বার। দুবাই ভিত্তিক শক্তিশালী সিন্ডিকেট চট্টগ্রামকে রুট হিসেবে ব্যবহারের চেষ্টা করছে বলে তথ্য কাস্টমসের। যেহেতু এর মধ্যে এর আগে 2টা কনসাইনমেন্ট আমরা ধরছি এবং হচ্ছে যে এখনো এটা ধরা পড়ছে, মানে এর অর্থ এটাই যে এখনো তারা হচ্ছে যে এটাকে রুট হিসেবে ব্যবহার করার চেষ্টা করতেছে। শুধুই যে অবৈধ পথে স্বর্ণ আসছে তা কিন্তু নয়। শাহ আমানত বিমানবন্দরে গত 4 মাসে বৈধ করা হয়েছে 4 মেট্রিক টনের বেশি স্বর্ণের বার। কিন্তু এসব স্বর্ণ বাংলাদেশের অলংকারের বাজারে যাচ্ছে না। মূলত অস্ত্র এবং ইয়াবার মতো মাদকের বিনিময় মূল্য হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মনে করছেন শুল্ক গোয়েন্দারা। এটা অস্ত্র ব্যবসা হতে পারে, মাদক হতে পারে বা ইয়াবা, যে কোনো এই ধরনের অবৈধ কোনো ব্যবসার ক্ষেত্রে এটা মাধ্যম হিসেবে ব্যবহৃত হতে পারে। এর সোর্স কোথায় এবং এর ডেস্টিনেশন কোথায় যাচ্ছে সেই পুরো রুটটাকে আমরা আবিষ্কার করার চেষ্টা করছি। অস্ত্র ও ইয়াবার বিনিময় হিসেবে স্বর্ণের বার ব্যবহারের অভিযোগ ওঠায় নতুন করে অনুসন্ধানে নামছে পুলিশ। যেটি বিনিময় মূল্যের কথা বলা হচ্ছে, এটা আমার মনে হয় না এরকম কোনো বিষয়, বাট তারপরেও যদি এরকম কোনো বিষয় থেকে থাকে, কোনো অস্ত্র বা কোনো মাদকের বিনিময় হয়ে থাকে, তাহলে আমরা সেটাও ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা ফরওয়ার্ড লিঙ্কেজ যেটা আছে আমরা সেটা বের করার চেষ্টা করব। গোয়েন্দার সূত্র মতে মধ্যপ্রাচ্যের আরব আমিরাতের দুবাই এবং আবুধাবি থেকেই স্বর্ণের চালানগুলো বাংলাদেশে আসছে। এসব চালানের গন্তব্য প্রতিবেশী দেশ ভারত। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। স্বর্ণ চোরাচালান বন্ধে আইনের যথাযথ প্রয়োগের বিকল্প নেই বলে মনে করেন পর্যবেক্ষকরা। তাদের মতে দুর্নীতির মাধ্যমে আয়ের সুযোগ বাড়লেও বাড়ে চোরাচালান। তবে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক বলছেন বৈধভাবে স্বর্ণ আমদানির সুযোগ ফলপ্রসূ হয়নি। চোরাচালানে আসা স্বর্ণ, মাদক ও অস্ত্র কেনা সহ বিভিন্ন অবৈধ কাজে ব্যবহার হয় বলে জানান তিনি। হরিপদ সাহার রিপোর্ট। 2018 সালে স্বর্ণ নীতিমালা হওয়ার পর গত বছর মাত্র 25 কেজি স্বর্ণ আমদানি করেছে এ খাতের ব্যবসায়ীরা। যদিও নীতিমালা তৈরির প্রেক্ষাপটে বলা হয়েছিল বার্ষিক চাহিদা 20 মেট্রিক টনের বেশি। এতেই বোঝা যাচ্ছে চাহিদা ও যোগানের মধ্যে একটা বড় ব্যবধান আছে। এদিকে কমেনি স্বর্ণ চোরাচালানের প্রবণতা। করোনায় বন্ধ থাকার পর আকাশপথ আবারও চালু হলে গত কয়েক মাসে ঢাকার শাহজালাল এবং চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বেশ কয়েকটি স্বর্ণের চালান ধরা পড়ে। আন্তর্জাতিকভাবে একটা দেশ, কোনো দেশ যদি একটা চোরাচালানের রুট হিসেবে যায় তাহলে সেখানে বাড়তে পারে, অথবা সেই অর্থনীতিতে যদি
অবৈধভাবে অর্থ উপার্জনের, দুর্নীতির মাধ্যমে অর্থ অর্জনের সুযোগ থাকে, এবং তাহলে সেটা চোরাচালানের যদি বিষয় সহজ হয়, অবারিত হয়, কেউ না দেখার ভান যদি করে, তাহলে সেক্ষেত্রেও চোরাচালানি বেড়ে যেতে পারে। দেশের যে প্রচলিত আইন কানুন আছে, সেই আইন কানুনগুলোর যদি প্রয়োগ যথাযথ হয়, তাহলেই এটার এই পরিস্থিতির উন্নতি ঘটতে পারে। প্রতি বছর দেশ থেকে বড় অঙ্কের অর্থ পাচার হওয়ার তথ্য উঠে আসছে বিভিন্ন গবেষণা প্রতিবেদনে। আমদানি রপ্তানির আড়ালে পাচার হওয়া অর্থের মাধ্যম হতে পারে স্বর্ণ। এছাড়া দেশের অর্থনীতির একটি বড় অংশই কালো টাকার, যার বিনিয়োগ স্বর্ণেও থাকে সে প্রমাণও মিলেছে ক্যাসিনো বিরোধী অভিযানে। কালো অর্থনীতিতে ডিমান্ড আছে, আন্ডারগ্রাউন্ড ইকোনমিতে ডিমান্ড আছে। এই জন্য বৈধ পথে এনে এটা তো অবৈধ ব্যবহার করা যাবে না। অবৈধ ব্যবহার করতে হলে এটা অবৈধ পথে আনতে হবে। আন্তর্জাতিক চোরাচালানের পেমেন্টে এই গোল্ড ব্যবহার করা হয়। মাদক চোরাচালান, অস্ত্র চোরাচালান, আরও বড় বড় অপরাধমূলক কর্মকাণ্ড যাতে প্রচুর পেমেন্ট দিতে হয়, সেই সমস্ত কাজে গোল্ড ব্যবহার করা হয়। ব্যবসায়ীদের স্বর্ণ আমদানিতে উৎসাহিত করতে নীতিমালা শিথিল করে দেশে আকরিক থেকে স্বর্ণবার তৈরির সুযোগ দিতে যাচ্ছে সরকার। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। পিকে হালদার ইস্যুতে আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিংয়ের 143 ঋণ খেলাপির হাইকোর্টে হাজির হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে আদালতে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি চলে আছে তার কাছে। আফজাল। কাজল, আলোচিত পিকে হালদার, যিনি প্রায় হাজার হাজার কোটি টাকা নিয়ে তিনি দেশ ছেড়েছেন, এখন তিনি পলাতক রয়েছেন, সেই পিকে হালদার যে 4টি আর্থিক প্রতিষ্ঠানকে লোপাট করেছেন, যে আর্থিক প্রতিষ্ঠান যার কারণে পথে বসেছে, সেই আর্থিক প্রতিষ্ঠানের একটি হচ্ছে পিপলস লিজিং। পিপলস লিজিংটি এরই মধ্যে কিন্তু অবসায়ন প্রক্রিয়ার মধ্যে রয়েছে, অর্থাৎ 2015 সাল থেকেই এই প্রতিষ্ঠানটি লোকসানের মুখে পড়েছে এবং এই প্রতিষ্ঠানের ঋণ খেলাপির পরিমাণ যেটি দাঁড়িয়েছে 748 কোটি টাকা, যার কারণে এই প্রতিষ্ঠানটিতে যারা বিনিয়োগ করেছেন, যারা টাকা আমানত রেখেছিলেন, তারা কিন্তু পথে বসে গেছেন। তো এই যখন ঘটনা ঘটেছে, এরপরে কিন্তু হাইকোর্ট এই পিপলস লিজিং থেকে ঋণ নিয়ে যারা ঋণটি আর ফেরত দেননি, সেই ব্যক্তিদেরই কিন্তু তলব করেছিল। আমরা গত 21 জানুয়ারি সেই তলবের আদেশটি হাইকোর্ট দিয়েছিলেন এবং বাংলাদেশ ব্যাংক থেকে একটি তালিকা দেওয়া হয়েছিল যে যারা 4 লাখ টাকার উপরে ঋণ নিয়েছেন পিপলস লিজিং থেকে, কিন্তু একটি টাকাও পরিশোধ করেননি, এরকম 280 জন ব্যক্তির তালিকা হাইকোর্টে জমা দিয়েছিলেন। এই 280 জনের মধ্যে আজকে 140 জনকে হাইকোর্টে আসার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে অর্ধ শতাধিক ব্যক্তি ছাড়া কিন্তু ঋণ খেলাপিদের যে সংখ্যা, সেটি যারা আজকে হাইকোর্টে হাজির হয়েছে তাদের সংখ্যা অর্ধ শতাধিকের বেশি হবে না। যদিও এখন শুনানি চলছে, বিচারপতি খুরশিদ আলম সরকারের যে কোম্পানি বেঞ্চ রয়েছে, একক বেঞ্চ, সেই কোর্টে এই বিষয়টি নিয়ে শুনানি করছেন। আমরা একজন ভুক্তভোগীর আইনজীবী, তিনি আদালতে বলছিলেন যে এই প্রতিষ্ঠানটি পিকে হালদার তার বন্ধু বান্ধবী সহ তাদেরকে পরিচালনা পর্ষদে বসিয়ে কোটি কোটি টাকা লোপাট করেছে এবং এই প্রতিষ্ঠানটি এখন অবসায়ন প্রক্রিয়া অর্থাৎ বিলুপ্তির ঘোষণার যে সিদ্ধান্ত প্রক্রিয়া আসছে তার মধ্যে রয়েছে এবং তারা বলছেন যে এই টাকাগুলো বিনিয়োগকারী, যারা ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী, তারা বলছেন তারা কোনোভাবেই যে কোনোভাবে হোক এই টাকাগুলো তারা ফেরত চান। তারই অংশ হিসেবে কিন্তু 280 জন যে ঋণ খেলাপি, যারা 4 লাখ টাকার বেশি ঋণ নিয়েছিলেন কিন্তু একটি টাকাও পরিশোধ করেননি, তাদের মধ্য থেকে আজকে 140 জনকে আদালতে ডেকেছিলেন। এদের মধ্যে অর্ধ শতাধিক ব্যক্তি এসেছেন, অনেকেই আসেননি বলে আমরা জানতে পেরেছি। সে বিষয়ে এখন শুনানি চলছে। শুনানি শেষ হলে আজকের এই বিষয়ে কি আপডেট হয় সেটি আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে পিপলস লিজিং এর বিষয়ে সবশেষ খবর। কাজল। পিপলস লিজিংয়ের খেলাপির 143 জনকে আদালতে হাজির হওয়ার কথা রয়েছে, সেখানে সবশেষ অবস্থানে আছেন সহকর্মী আফজাল হোসেন। টানা 3 দিনের ছুটিতে পর্যটন খাতে প্রায় 1000 কোটি টাকার ব্যবসা হয়েছে সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে। ভ্রমণে আসেন 4 লাখের বেশি পর্যটক। পর্যটকদের হয়রানি ঠেকাতে প্রশাসনের আগেভাগে নজর দেওয়া প্রয়োজন বলে মনে করে জেলার চেম্বার অব কমার্স। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। টানা ছুটি পেলে এই সৈকতে ছুটে আসেন হাজার হাজার পর্যটক। এবারও সাপ্তাহিক এবং 21শে ফেব্রুয়ারির টানা 3 দিনের ছুটিতে সৈকত শহর কক্সবাজারে আসেন 4 লাখের বেশি পর্যটক।
বার্মিজ মার্কেটগুলোতে ছিল পর্যটকের উপচে পড়া ভিড়। বার্মিজ আচার, পোশাক, গহনা ও শুটকির দোকানগুলো ছিল বেচাকেনায় সরগরম। পাশাপাশি পরিবহন ও রেস্তোরাঁগুলোও পার করেছে ব্যস্ত সময়। হোটেল, রেস্টুরেন্ট, যারা পর্যটক সেবা দেন, সেন্ট মার্টিন, টেকনাফ, সব জায়গায় ভালো ব্যবসা হয়েছে ইনশাল্লাহ। খুব ভালোই আমরা সাপোর্ট পেয়েছি। আমাদের সেল অ্যাকসেপ্টেশন যা ছিল তাই হয়েছে। করোনার পরে এটাই হচ্ছে আমাদের বৃহৎ 3 দিনে আলহামদুলিল্লাহ আমরা অনেকটা হ্যাপি, খুশি। 450 হোটেল, মোটেল, রিসোর্ট ছিল পর্যটকের ঠাসা। হাজার হাজার পর্যটক রুম না পেয়ে রাত কাটিয়েছেন সৈকতের বালুচরে ও গাড়িতে। পর্যটকের এমন আগমন অভাবনীয় বলে জানায় হোটেল কর্তৃপক্ষ। প্রত্যেকটি পর্যটন এরিয়াগুলোতে মানুষের সমাগম প্রচুর হয়েছে এবারে। সামনের দিনগুলোতে এরকম যদি থাকে তাহলে পর্যটন সেক্টরটা আরও অনেক ডেভেলপ হবে বলে আমি মনে করি। টানা ছুটিতে পর্যটন খাতে হাজার কোটি টাকা ব্যবসা হয়েছে। তবে পর্যটক হয়রানি রোধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত বলে জানালেন জেলা চেম্বারের সভাপতি। পর্যটকরা রাস্তায় ঘোরাঘুরি করবে, খাবার তাড়নায় এদিক ওদিক ছোটাছুটি করবে এবং বিভিন্ন যানবাহন অতিরিক্ত ভাড়া, এটা আসলে আমাদের জন্য দুঃখজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, বিভিন্ন পর্যটন শিল্পের সাথে যারা, তাদের নিয়ে বসা, যাতে পর্যটকরা কোনো রকমের হয়রানির শিকার না হয়। কক্সবাজারে পর্যটন খাতে নিয়োজিত রয়েছেন প্রায় লক্ষাধিক মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাঙামাটি ভ্রমণে আসলে ঝুলন্ত সেতু না ঘুরে কেউ ফিরে যান না। 2 পাহাড়ের সাথে সংযোগ স্থাপনকারী 350 ফুট দৈর্ঘ্যের এই সেতুটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে মাত্রাতিরিক্ত ভাসমান দোকানিদের দখলে এখন ভ্রমণ স্পটটি। পর্যটক কর্পোরেশন বলছে লোকবল সংকটের কারণে ব্যবস্থা নিতে সমস্যা হচ্ছে। রাঙামাটি প্রতিনিধি হেফাজত সবুজের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। রাঙামাটিতে ঘুরতে এলে পর্যটকদের প্রথম পছন্দ থাকে ঝুলন্ত সেতু। ঝুলন্ত সেতুতে দাঁড়িয়ে হ্রদ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করেন, পাশাপাশি নিজেদের স্মৃতি ছবিবন্দি করে তুলে রাখার চেষ্টা করেন। সুবিশাল হ্রদ দেখার জন্য ঝুলন্ত সেতু পাড়ি দিয়ে পাহাড়ের উপর শিশু পার্ক রয়েছে। হ্রদের স্বচ্ছ জলের উপর ইঞ্জিন চালিত নৌকায় পর্যটকরা ঘুরে বেড়ান। এখানে রয়েছে শিশুদের দোলনা ও স্লিপার। কিন্তু ঝুলন্ত সেতু অতিক্রম করে পাহাড় ও হ্রদের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে বিড়ম্বনার শিকার হতে হয় পর্যটকদের। মাত্রাতিরিক্ত ভ্রাম্যমাণ দোকানের কারণে পর্যটকদের স্বাভাবিক চলাফেরায় ব্যাঘাত ঘটছে। শিশু পার্কের বিভিন্ন জায়গায় ভাসমান দোকান বসায় সৌন্দর্য অবলোকন থেকে বঞ্চিত হচ্ছে ভ্রমণকারীরা। এতে অসন্তোষ প্রকাশ করেছেন পর্যটকরা। ফুটপাতের দোকান হচ্ছে, এজন্য চলাচলের জন্য একটু আমাদের সমস্যা হচ্ছে। এটা গ্যাদারিং, এই জন্য যদি আপনার মনে করেন একটু খোলামেলা হয়, চলাচলের জন্য ভালো হয়। দোকানগুলো যাতে যার যার স্থানে শেষে নিয়ে যায়, যাতে জায়গাটা পাকা হয়ে যাক। পর্যটকদের বিড়ম্বনার বিষয়টি স্বীকার করে পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক জানালেন লোকবল সংকটের কারণে ব্যবস্থা নিতে পারছেন না। পর্যটন কর্পোরেশন কর্তৃক ওখানে ইনভেস্ট করা হবে, তখন ওগুলো অটোমেটিক উঠে যাবে। এখন আপাতত খালি আছে অবস্থায় অনেকে এসে বসছেন, আসলে এগুলো থামানোর মতো জনবল এখানে নাই। টুরিস্ট পুলিশ বলছে পর্যটন কর্পোরেশন লিখিত অভিযোগ জানালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ওখানে যে পর্যটক কর্পোরেশন আছে, তারা যদি আমাদের কাছে লিখিতভাবে কোনো আবেদন করে থাকে, সেক্ষেত্রে আমরা ওইখানে এটা তাদের সরানোর ব্যবস্থা গ্রহণ করব। পর্যটন কমপ্লেক্সে বর্তমানে 1/2 শতাধিক ভাসমান দোকান রয়েছে। সময় সংবাদ, রাঙামাটি। কলার সরবরাহ বেড়েছে নওগাঁর পাইকারি হাটে। তবে চাষিদের অভিযোগ সরবরাহ বাড়ার অজুহাতে ব্যবসায়ীরা কমিয়ে দিয়েছেন দর। এতে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এদিকে কলার হাটে জলাবদ্ধতা দূর করা সহ স্থানীয় ছাউনি নির্মাণের দাবি স্থানীয়দের। বিস্তারিত এমআর রকি রিপোর্টে। ভোর থেকে বিক্রির জন্য বাগান থেকে কেটে কাঁদি কাঁদি কলা নিয়ে আসছেন চাষিরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ক্রেতা বিক্রেতার হাকডাক। বাজার সদাই আর নানা প্রয়োজনে প্রান্তিক চাষিরা ভালো দাম পাওয়ার আশায় হাটে তুলছেন কলা। চাষিদের অভিযোগ ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করায় বঞ্চিত হচ্ছেন কাঙ্ক্ষিত দর থেকে। বাজার যখন খরা ছিল তখন ছিল 250-300 টাকা কেন, সেই কলার দাম লেগে গেছে এখন 120, 30, 150। কলা এই সময় এমন একটা দাম আসে গেছে, থাকাই ধরে 20,000, আজকে সেই কলা আসা 15,000। তাহলে আমরা কৃষক যে খরচটা করি, সেই খরচটা আমাদের উঠত না। গেল সপ্তাহ থেকে সুতিহাট পাইকারি কলার হাটে সরবরাহ বাড়লেও দূরের পাইকার না আসায় কাঁদি প্রতি কলার দর কমেছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বাড়ায় কমেছে দর। একটা কান প্রতি আমাকে কৃষকের খরচ পড়েছে 150 টাকা, আমরা বিক্রি করেছি 150 টাকা। তা আমাদের কিভাবে আমরা লাভজনক হব? কলা আমদানি হয়েছে কিন্তু পাইকার নাই, বলতে গেলে আছে অল্প, মানে এরা
শহরে পাড়ায় না, গ্রামাঞ্চলে কিনা বেচা করে, এই জন্য একটু দাম কম। জেলার মান্দা ছাড়াও পার্শ্ববর্তী 3টি উপজেলার চাষিরা মানিক, সাগর ও চিনি চম্পা জাতের কলা বিক্রির জন্য এই হাটে তোলেন, কিন্তু হাটে জলাবদ্ধতা সহ নানা সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান হাট ইজারাদার। পার্টি আসতে পারে না, রাস্তার জন্য রাস্তার জাম হয়, কাদা। বর্ষা লাগলে মানে এমন বর্ষা লাগলে পরে গাড়ি ঘোড়া ঢুকতে পারে না কেউ। তাতে যদি আস্তাগুলো ভেঙে চুরে না সমান করে যদি দেয়, যদি আস্তাগুলো বড় করে দেয় তাহলে সুবিধা হয় হাট করার। জেলার সুতি হাটে সপ্তাহে 50 থেকে 60 লাখ টাকার কলা বেচা কিনা হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হয়েছেন গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে বাংলাদেশ কনসুলেটর অনারারি কনসাল এবং টপ অব মাইন্ডের সিইও জিয়াউদ্দিন আদিল। বিসিসিআইয়ের পক্ষ থেকে সম্প্রতি পরিচালনা পর্ষদের নবনির্বাচিত এই সদস্যকে ফুলেল শুভেচ্ছা সহ আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন সংগঠনের প্রেসিডেন্ট গাজী গোলাম মর্তুজা, সেক্রেটারি জেনারেল শাহজাহান মৃধা বেনু এবং জয়েন্ট সেক্রেটারি জেনারেল আল মামুন মৃধা। মালবাহী একটি মহাকাশযান সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে। সব মিলিয়ে ৮,২০০ পাউন্ড বিভিন্ন মালামাল এবং গবেষণার কাজে ব্যবহৃত সামগ্রী পাঠানো হয়। এসএস ক্যাথরিন নামের এই মালবাহী মহাকাশযানটি পাঠিয়েছে মার্কিন মহাকাশ ও প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান নর্থরপ গ্রুমান। আন্তর্জাতিক সময় সোমবার গ্রিনিচ মান ৯টা ৩৮ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায় সিগনাস কার্গো ক্রাফটে। মালবাহী এই মহাকাশযানে বিভিন্ন পণ্য সামগ্রীর পাশাপাশি গবেষণার কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল ও হার্ডওয়্যার বহন করে নিয়ে যাওয়া হয়। সিগনাস কার্গো ক্রাফটটি পাঠিয়েছে মার্কিন মহাকাশ ও প্রতিরক্ষা প্রতিষ্ঠান নর্থরপ গ্রুমান। সব মিলিয়ে ৮,২০০ এলবিএস বা পাউন্ড মালামাল পাঠানো হয়েছে। ২ ধাপের আন্তারিস রকেটে করে স্থানীয় সময় শনিবার ভার্জিনিয়ায় অবস্থিত মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়ালপস দ্বীপ থেকে মালবাহী সিগনাস মহাকাশযানটি পাঠানো হয়। আফ্রিকান আমেরিকান নাসার অগ্রপথিক ও গণিতবিদ এসএস ক্যাথরিনের নামানুসারে এই মহাকাশযানের নামকরণ করেছে নর্থরপ গ্রুমান। এসএস ক্যাথরিনের জীবনীতে অনুপ্রাণিত হয়েই নির্মাণ করা হয় হিডেন ফিগার্স চলচ্চিত্রটি। ওমরিনান, সময় সংবাদ। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নতুন নতুন সমরাস্ত্র কিনে বিমান বাহিনীর আধুনিকায়নে কাজ করছে সরকার। এক সময় যুদ্ধ বিমান তৈরি করবে দেশ, বললেন প্রধানমন্ত্রী। এবং টানা 3 দিনের ছুটিতে কক্সবাজারে পর্যটন খাতে ১,০০০ কোটি টাকার ব্যবসা। পর্যটকদের ভ্রমণ নিরাপদ করতে আরও নজরদারির তাগিদ। এই ছিল এ সময় বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।